আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের পরপর দুটো আলোচনা শেষ করেছি। প্রথম আলোচনায় আমরা মানবদেহের প্রজনন তন্ত্র, পুংজননতন্ত্র, স্ত্রীজননতন্ত্র সম্পর্কে জেনেছি। দ্বিতীয় আলোচনায় রোদক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে কিভাবে শুক্রাণু ডিম্বাণু উৎপাদিত হয়, গ্যামিটোজেনেসিস, এছাড়াও নিষেক প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা তাহলে লেকচার 3 অর্থাৎ মানব জীবনের ধারাবাহিকতার লেকচার 3 তে যাচ্ছি। তো আজকের এই আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি মূলত তোমাদেরকে। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর কথা নয়, আমরা কোথায় আলোচনা করব? মানব জীবনের ধারাবাহিকতা 3 অর্থাৎ পরের আলোচনা। দেখি আজকের আলোচনায় কি কি আছে, চলো যাওয়া যাক। তো আজকের এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে, কি কি শিখতে পারবে, শিখন ফলগুলো যদি আমরা একটু করে দেখি। দেখো, আজকের এই পাঠ শেষে, আজকের এই আলোচনা শেষে ইমপ্ল্যান্টেশন কি, এই ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, আমি বিস্তারিত ব্যাখ্যা করে যাচ্ছি, তোমরা হয়তো বলবে যে ইমপ্ল্যান্টেশনটা কি। হ্যাঁ, আসছে আমরা সেদিকে। মানব ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া এবং মানুষের এই ভ্রূণের পরিস্ফুটন পদ্ধতি তোমরা ব্যাখ্যা করতে পারবে, কিভাবে ভ্রূণ উৎপাদিত হয় এবং পরিস্ফুটিত হয়। ভ্রূণীয় যে স্তর অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মের নাম তোমরা যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে শুনেছ। দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী। মানুষ তো ত্রিস্তরী, ট্রিপ্লোপ্লাস্টিক। এই 3টি স্তরের কোন স্তরের পরিণতিতে কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয় সেটি তোমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। একজন মা যখন সে গর্ভবতী হয়, সে যখন সন্তান সম্ভব হয়, তার জন্য কি কি পরিচর্যা করা দরকার আমাদের, তোমরা সেটিও জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। এরপরও দেখো, আরেকটি আলোচনা আমাদের আজকের এখানে আছে, সেটি হচ্ছে গর্ভ নিরোধ পদ্ধতি। কারণ আমাদের দেশ উচ্চমাত্রার জনসংখ্যার দেশ, এই জন্য আমাদের দেশে সন্তান 2-এর বেশি নেওয়াতে নিরুৎসাহিত করা হয়। তার জন্য যে পরিকল্পনা, সেগুলো আমরা এখানে অর্থাৎ গর্ভনিরোধ পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথম আলোচনা যেটি আমাদের অর্থাৎ ইমপ্ল্যান্টেশন বা কনসেপশন বা গর্ভধারণ, সেই আলোচনার ব্যাখ্যায় যদি আমরা যাই, হোয়াট ইজ ইমপ্ল্যান্টেশন, আমি যদি সেটি ব্যাখ্যাই করি। দেখো, নিষেকের পর আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম কি, শুক্রাণু এবং ডিম্বাণু ফেলোপিয়ান নালীতে মিলিত হওয়ার যে প্রক্রিয়া, সেটিকে বলি আমরা নিষেক। এবং এই নিষেকের মাধ্যমে শুক্রাণুর এন এবং ডিম্বাণুর এন, এই দুটো মিলিত হয়ে একটি টোয়াইসেন জাইগোট তৈরি করে। তো সেই জাইগোটটা দেখো, সেটার কথা আমরা বলছি যে নিষেকের পর 6 থেকে 9 দিন সময় নেয়। এই 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোট একটি নিরেট কোষপিণ্ড তৈরি করে, যেটিকে বলি আমরা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হওয়া, গ্রথিত হওয়া, আটকে যাওয়া, লেগে যাওয়া, হ্যাঁ, রোপিত হওয়া, আমরা অনেক ভাষায় বলতে পারি। হ্যাঁ, এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, ওই যে মেনস্ট্রুয়াল সাইকেলে দেখলাম না, জরায়ুর পুরো প্রাচীর, এই পুরো প্রাচীরের ভেতরে এটি গ্রথিত হয়ে যায়, অনুপ্রবেশ করে, রোপিত হয়। এই প্রক্রিয়াকে, সংস্থাপিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। ওকে, তাহলে আরেকবার যদি বলি, নিষেকের পর 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম, এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এই ব্লাস্টোসিস্টটা গ্রথিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। ওকে, আমরা যদি একটু এই ছবির মাধ্যমে এবং এই কথাগুলোর একটু ব্যাখ্যা করি। দেখো, এইটি হচ্ছে, হয়ে গেল মার্কারটা, এই যেখানে আছে, এইটি হচ্ছে ডিম্বাশয়। হ্যাঁ, এইটা ডিম্বাশয়। আর ডিম্বাশয়ের ভেতরে যেটি তৈরি হয় সেটি হচ্ছে ডিম্বাণু। হ্যাঁ, এই ডিম্বাণু ডিম্বাশয় থেকে যখন বেরিয়ে আসে, ওটাকে আমরা কি বলি, ডিম্বপাত, ওভুলেশন। এই ডিম্বপাতের পর এই ডিম্বাণু দেখা যায় যে 48 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করে। কিসের জন্য? নিষেকের জন্য। কোথায়? এই জায়গায় 48 থেকে 72 ঘন্টা। এইখানে মূলত নিষেক সম্পন্ন হওয়ার পর
এই যে 6 থেকে 9 দিন যে বর্ণনাটা করলাম আমরা, হ্যাঁ, তো এই নিষেকের যখন এখানে ফেলোপিয়ান নালীতে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন হয়, তখন কি হয়, এই নিষেকের 14 থেকে 15 ঘন্টার মধ্যে এই ফেলোপিয়ান নালীতে বা ডিম্ব নালীতে জাইগোটের বিভাজন শুরু হয়। তো জাইগোটের যে প্রথম বিভাজন, সেটিকে আমরা কি বলি? ক্লিভেজ। এটা তোমরা 9-10 এ পড়েছো, ক্লিভেজ। হ্যাঁ, তো এই ক্লিভেজ শুরু হয়। ক্লিভেজের মাধ্যমে জাইগোট পুনঃ বিভাজিত হয়ে একটা কোষপিণ্ড তৈরি করে, যেটিকে বলি আমরা, প্রত্যেকটা কোষকে বলি আমরা ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার নামক অসংখ্য কোষ তৈরি করে, এবং এই কোষগুলো কি হয়, একটির সাথে আরেকটি লেগে থাকে, এবং এই কোষগুলো একটির সাথে আরেকটি যখন নিরেট কোষপিণ্ড তৈরি করে, তখন এটিকে বলি আমরা কি? মরুলা। এই ফেজকে বলা হয় মরুলা, অর্থাৎ এই যে নিরেট কোষপিণ্ড, এটির নাম হচ্ছে মরুলা। ঠিক আছে, এরপরে এই অর্থাৎ এই ডিম্বাণু যেটি নিষিক্ত অবস্থায়, এই মরুলা অবস্থা থেকে এর ভিতরে একটা গহ্বর, একটা ব্লাস্টোসিল নামক একটি ফাঁকা স্পেস তৈরি হতে শুরু করে। এই ব্লাস্টোসিল গহ্বর অবস্থায় এখানে প্রায় 100টির মতো কোষ থাকে, এবং এই ফাঁকা গহ্বর সহ এই কোষপিণ্ডকে তখন আমরা বলি ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, প্রতিটি কোষকে আমরা আগে বললাম ব্লাস্টোমিয়ার বলা হয়। এই ব্লাস্টোসিস্ট তৈরি করার পর এই ব্লাস্টোমিয়ারের উপরের যে আবরণ, সেটিকে আমরা ট্রফোব্লাস্ট বলে থাকি, এবং এখানে কিছু কোষ জমা হয়ে একটা ভিতরে অন্তঃস্থ কোষপিণ্ড তৈরি করে, এটাকে তখন আমরা বলি এমব্রায়োব্লাস্ট। এই অবস্থায় অর্থাৎ এই ব্লাস্টোসিস্ট তৈরি করার পর এই কোষটা এই জরায়ুর অন্তঃস্তরে অর্থাৎ জরায়ুর প্রাচীরের সংস্পর্শে যখন আসে, তখন এই ট্রফোব্লাস্ট কোষগুলো দ্রুত সংখ্যায় বৃদ্ধি পায় এবং এখান থেকে এনজাইম উৎপাদন করে। ওই এনজাইম জরায়ুর এন্ডোমেট্রিয়ামের যে আবরণ, ওই যে পুরো আবরণ মেনস্ট্রাল সাইকেলে আমরা যেটা দেখলাম, এই পুরো আবরণের ভেতরে এক ধরনের রন্ধ্র তৈরি করে, ছিদ্র তৈরি করে, গ্রথিত হয়। হ্যাঁ, সেখানে তখন এটি আটকে যায়। এভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে অর্থাৎ জরায়ুর অন্তঃপ্রাচীরে ওই যে কোষপিণ্ডটা আসলো, সেটি আটকে যাওয়ার প্রক্রিয়া, কনসিভ করার প্রক্রিয়া, সংযুক্ত হওয়ার প্রক্রিয়া, রোপিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। ওকে, গর্ভধারণ আমরা বাংলায় বলি গর্ভধারণ। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে নিষেক সম্পন্ন হচ্ছে। নিষেক হলেই যে গর্ভধারণ হবে তা কিন্তু নয়। ওই নিষিক্ত জাইগোট এই কতগুলো পরিবর্তনের মাধ্যমে, হরমোনাল ক্রিয়ার মাধ্যমে, সেটি জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আটকে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ইমপ্ল্যান্টেশন, গর্ভধারণ, কনসেপশন। ওকে, এখন আসি আমরা মানব ভ্রূণ উৎপাদনের যে প্রক্রিয়া, অর্থাৎ গর্ভধারণ হলো, তারপরে কি কি পরিবর্তনের মাধ্যমে এই নিষিক্ত জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থা থেকে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণ বা মানব অবয়বে পরিণত হচ্ছে, দেখো সেটির কথা যদি আমরা বলি। ক্লিভেজের কথা তো আমরা আগেই বলেছি তোমার ব্লাস্টোসিস্ট তৈরির ক্ষেত্রে, অর্থাৎ যে প্রক্রিয়ায় জাইগোটটা পুনঃ বিভাজিত হয়ে অনেক কোষপিণ্ড তৈরি করে, তখন সেটাকে বলি আমরা ক্লিভেজ, বাংলায় বলা হয় সম্ভেদ, এরকম অনেক নাম আছে। হ্যাঁ, আমরা মূলত ক্লিভেজটা বলবো। তো ক্লিভেজের যখন শুরু হয়, তখন ভ্রূণের যে প্রতিটি স্তর, এই কোষের যে স্তর, এটিকে আমরা কি বললাম? ব্লাস্টোমিয়া। এবং ক্লিভেজ প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজনের মাধ্যমে এই যে নিরেট মরুলা তৈরি করে, ব্লাস্টুলা তৈরি করে, এই ব্লাস্টোসিল গহ্বর তৈরি করে, এগুলো কথা কিন্তু আমরা ওই যে তোমার ইমপ্ল্যান্টেশনের শুরুতে এই কথাগুলো আমরা প্রায় বলেছি। এখন আসি আমরা, দেখো এই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। যেমন এইটা একটা কোষ, মানে শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে, ঠিক ক্লিভেজ, একটা ক্লিভেজের মাধ্যমে দুটো কোষ, দ্বিতীয় ক্লিভেজের মাধ্যমে 4টা কোষ, তৃতীয় ক্লিভেজের মাধ্যমে মানে বারবার যতবার বিভাজিত হবে ডাবল কোষ হবে, 8টা কোষ। এরপরে দেখো অসংখ্য কোষের যে নিরেট কোষপিণ্ড তৈরি করছে অনেক বিভাজনের মাধ্যমে, তখন সেটি মরুলা। এরপরে কি হচ্ছে? ব্লাস্টুলা। এরপরে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে, অর্থাৎ এখানে যে ভ্রূণীয় স্তর তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলি আমরা গ্যাস্ট্রুলেশন। এবং এই গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে এই যে মাঝখানে মেসোডার্ম, ভেতরের দিকে এন্ডোডার্ম, এবং বাইরে হচ্ছে একটোডার্ম। এই যে বাইরে একটোডার্ম এবং একেবারে ভেতরে এটি এন্ডোডার্ম তৈরি হয়। হ্যাঁ, আর যে খাঁজটা তৈরি করে এটাকে বলি আমরা আর্কেন্টেরন, আর যে ছিদ্র পথ থাকে পাশে, সেটিকে বলি আমরা ব্লাস্টোপোর। এইভাবে মূলত একটি ভ্রূণ গঠিত হয়ে বিমানে উড়ে গেল, মাতৃগর্ভে থাকবে। ঠিক আছে, এই যে আমরা গ্যাস্ট্রুলেশন, যেটা আমি একটু আগে বলছিলাম, ভ্রূণের
আর্কেন্টেরন নামক যে প্রাথমিক খাদ্য গহ্বর বা আন্তরিক গহ্বর সৃষ্টির যে প্রক্রিয়া সেটিকে বলি আমরা গ্যাস্ট্রুলেশন। পরিস্ফুটনের এই ধাপে ব্লাস্টোডার্ম 2 বা 3টি কোষস্তর তৈরি করে, যেগুলোকে আমরা কি বলি ভ্রূণীয় স্তর, হ্যাঁ, জার্মিনাল লেয়ার। এবং দুটো স্তর তো আসলে ডিপ্লোব্লাস্টিক জীবের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেহেতু মানুষ ট্রিপ্লোব্লাস্টিক, মানুষের ক্ষেত্রে 3টি স্তরই তৈরি করবে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এই 3টি স্তর থেকে ওই যেটা আমরা আর্কেন্টেরন নামক চিত্রপথে এটা বাইরের দিকে বেরিয়ে থাকে ব্লাস্টোপোর থেকে, তো এই 3টি স্তরের পর্যায়ক্রমিক যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই আমাদের হাত পা চোখ মুখ দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, আমাদের স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলো সব কিন্তু এই ভ্রূণীয় স্তরের পর্যায়ক্রমিক বিকাশের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, এই কথাগুলো আমরা ওখানেও দেখলাম একবার। আমরা এখন আসি অর্গানোজেনেসিস, ভ্রূণীয় স্তরের যে বিকাশ থেকে। আমরা ভ্রূণীয় স্তরের পরিণতিগুলো পরে আস্তে আস্তে দেখবো, আগে আমরা মানব ভ্রূণ উৎপাদনের কথা যেহেতু বলছি। দেখো তাহলে গ্যাস্ট্রুলেশনে যে সৃষ্ট যে ভ্রূণীয় স্তর, এই স্তরগুলো থেকে ভ্রূণের অর্গান যে মানে অঙ্গ তৈরির জন্য যে কুড়ি, আচ্ছা আমি সহজ ভাষা বলি, একটা গাছের জন্ম থেকে কি ডালপালা একেবারে হয়ে বীজ থেকে বেরোয়, নাকি বীজ থেকে প্রথমে অঙ্কুরিত হচ্ছে, তারপরে না সেখান থেকে ছোট ছোট ডালপালা গজানোর জন্য ছোট ছোট কুড়ি বের হয়। ঠিক আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, হ্যাঁ, যখন ভ্রূণ থেকে গ্যাস্ট্রুলেশনের পর যে স্তর তৈরি হলো, এই স্তর থেকে হাতের জন্য একটা ছোট্ট কুড়ি, পায়ের জন্য একটা ছোট্ট কুড়ি, দেহের অন্যান্য অংশের জন্য ছোট ছোট কুড়ি, অঙ্গ কুড়ি এটাকে বলা হয়। হ্যাঁ, এই প্রক্রিয়াকে আমরা বলি অর্গানোজেনেসিস। অর্গান মানে অঙ্গ, জেনেসিস মানে তৈরি হওয়া, অর্থাৎ এই অর্গান তৈরির যে প্রক্রিয়া সেটিকে বলি আমরা অর্গানোজেনেসিস। এই 3টি ভ্রূণীয় স্তরে যে অভিন্ন কোষপিণ্ড ছোট ছোট কোষ গুচ্ছে বিচ্ছিন্ন হয় এবং প্রত্যেক গুচ্ছ প্রাণীদের নির্দিষ্ট অঙ্গ বা অংশ নির্মাণ করে, এগুলোকে আমরা বলছি অঙ্গকুড়ি। আছে এই কথাগুলো বললাম। তো এই প্রথমে যে এটা বের হয় সেটিকে বলি আমরা প্রাইমারি অঙ্গকুড়ি, প্রাথমিক অঙ্গকুড়ি। এগুলো আস্তে আস্তে আরো জটিল বা আরো তুলনামূলকভাবে মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরির জন্য জটিলতা আকার ধারণ করে, তখন সেটাকে বলি আমরা সেকেন্ডারি অঙ্গকুড়ি, এবং এগুলো থেকে সেকেন্ডারি অর্গানগুলো জন্ম লাভ করে। হ্যাঁ, এই জন্য এটিকে বলছি আমরা সেকেন্ডারি অঙ্গকুড়ি। ওকে, এখন আসি এই যে এইটা তোমাদের কোনো কোনো বইতে এইভাবে একটু ব্যাখ্যা করা আছে, আমার কাছে ভালো লেগেছে। মাস অনুযায়ী আসলে একটা সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে, কত সপ্তাহ? 52 সপ্তাহে তো 1 বছরের বাবা, 1 বছর থাকে নাকি? না, এটা হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ। ওই যে 10 মাস 10 দিন না, আসলে এটা কিন্তু 9 মাস 10 দিন। আমাদের এমনি প্রচলিত কথা আছে 10 মাস 10 দিন। হ্যাঁ, 280 দিন। 9 মাসে কত হয়? 3 নং 27, মানে 270 দিন, তার সাথে আরো 10 দিন, এই জন্য 9 মাস 10 দিন। হ্যাঁ, 280 দিন, তার সাথে প্লাস মাইনাস আরো 7 দিনের হিসাব করা হয়, কারণ 7 দিন কমেও হতে পারে, 7 দিন পরেও হতে পারে। আর এখন তো সিজারিয়ান বেবির ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাস বাকি থাকতে একেবারে আমার ওই দিনটাই পছন্দ, ওই দিনেই আমার বাচ্চা পৃথিবীতে আনতে হবে, সিজার করে নিয়ে আসে। এগুলো ঠিক না, যখন যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে সেই সময় করা উচিত। যাই হোক, তো আর এটা তো আমাদের উপর নির্ভর করে, এটা ডাক্তারের উপর নির্ভর করে, অনেক দেখা যায় আর কি, তাই বললাম। তো এখানে দেখো প্রথম মাসে নিষিক্ত নিম্ন বিভাজিত ভ্রূণীয় স্তর অঙ্গকুড়ি, যেটি আমরা আগের বর্ণনায় বললাম, এবং এই প্রথম মাসের শেষের দিকে প্লাসেন্টা, অর্থাৎ ওই এন্ডোমেট্রিয়াম থেকে সন্তানের যে নাভিরজ্জ অ্যাম্বিলিকাল কর্ড, তার সাথে যে সংযোজক নালী প্লাসেন্টা, গর্ভনালী, গর্ভফুল যেটাকে বলি আমরা, এটি অ্যাম্বিলিকাল কর্ড, নাভিরজ্জ, নিউরাল নালী এবং দেহখণ্ড এগুলো বিকশিত হতে শুরু করে, এবং এই সময় ভ্রূণ 1/4 সেন্টিমিটার হয়। চিন্তা করছো, খুবই ক্ষুদ্র, একেবারে বিন্দুর মতো, 1/4 সেন্টিমিটার। এই অমরা হলো যেটা আমরা আগে বললাম যে মায়ের দেহ থেকে সন্তানের দেহের জন্য যে খাদ্য উপাদান বর্জ্য যেগুলো সন্তানের দেহে তৈরি হয় সেগুলো নিষ্কাশন, কারণ মাতৃগর্ভে তার সন্তান তার নিজস্ব প্রক্রিয়ায় বর্জ্য নিষ্কাশন করার সুযোগ নেই। এই যে সিস্টেম মায়ের দেহের মাধ্যমে দেহ থেকে এগুলোকে বের করে দেওয়া হয়, যে টিস্যুর মাধ্যমে হয় সেটি হচ্ছে প্লাসেন্টা, অমরা। ঠিক আছে,
দ্বিতীয় মাসে দেখো মাথার পাশে চামড়া ভাঁজ হয়ে এখানে কানের সৃষ্টি করে, নিউরাল নালী বিকশিত হয়, হাত এবং পায়ের গুড়ি বিকশিত হতে শুরু করে, ভ্রূণের নিচের দিকে লেজ থাকে, এইখানে ফুলকা ছিদ্র বা গলায় ফুলকা রন্ধ্র তৈরি হয়। আমার কাছে এটার উপর চমৎকার ভিডিও আছে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা আমার তৈরি নয়, কপিরাইট আইনের যে মানে একটা লক আছে, বেড়াজাল আছে, সেটার জন্য আমি তোমাদের এই অনলাইন ক্লাসে এই ভিডিওগুলো দেখাতে পারছি না। সত্যি আমি দুঃখিত। আমি যদি কখনো সুযোগ হয় তোমাদেরকে আমি ক্লাসে ভিডিওগুলো দেখাবো, বা যদি যারা আমার সাথে জুমে কানেক্টেড হচ্ছ তাদেরকে কিন্তু আমি ভিডিওগুলো দেখাচ্ছি। ওকে, তাহলে কি বলছিলাম, যে এই যে চারপাশে স্কিন যুক্ত হয়ে কান সৃষ্টি করে, তারপরে হাত পায়ের গুলি সৃষ্টি হয়। হ্যাঁ, এই সময় 1 ইঞ্চি থেকে যে 1 ইঞ্চির মতো সাইজ হয় এবং ওজন হচ্ছে তোমার 130 যে আউন্স এরকম হয়। এবং এই মাসের শেষের দিকে, দ্বিতীয় মাসের শেষের দিকে শিশুকে এই যে মানে গর্ভজাত সন্তান, সেটিকে আমরা বলি ফিটাস, ঠিক আছে। এবং তৃতীয় মাসে দেখো ফিটাসের হাত পায়ের আঙ্গুল বিকশিত হয়, তার যে প্রজনন অঙ্গ, অর্থাৎ সন্তান ছেলে হবে না মেয়ে হবে তৃতীয় মাসেই কিন্তু বোঝা যেতে পারে। যারা ভালো দক্ষ আল্ট্রাসনোলজিস্ট তারা কিন্তু তৃতীয় মাসের শেষের দিকেই দেখে বুঝতে পারেন যে এই গর্ভজাত সন্তান ছেলে হবে না মেয়ে হবে। খবরদার, তাই বলে আবার কেউ গিয়ে এই ছেলে হলে রাখবো মেয়ে হলে, খবরদার, এগুলো চিন্তা যেন কেউ না করেন। এগুলো জাহেলিয়াত যুগে হতো বাবা, জাহেলিয়াত যুগে এইটা হতো না। জন্মের পর পরে অনেক সময় সন্তানকে, মেয়ে সন্তান হলে মেয়ে ফেলার একটা প্রবণতা ছিল। তো যাই হোক, তো মানব ভ্রূণের পরিস্ফুটন আমরা দেখছি, আমরা তৃতীয় মাস পর্যন্ত দেখছি, এভাবে কিন্তু পরপর 9 মাস। এটা আমি আরেকটু বলে রাখি, এই যে 3 মাস করে ভাগ করছি, এগুলোকে কিন্তু আবার আলাদা আলাদা মেডিকেল সায়েন্সে, যেমন প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং তৃতীয় শেষ 3 মাসকে থার্ড বা লাস্ট ট্রাইমেস্টার বলা হয়। প্রথম 3 মাস এবং শেষের 3 মাস খুবই 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 গুরুত্বপূর্ণ। ওই যে গর্ভবতী মায়ের পরিচর্যার মধ্যে আমরা কথাগুলো বলবো, এই প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, এই সময় কিন্তু গর্ভপাতের সম্ভাবনাও থাকে এবং প্রি ম্যাচিওর ডেলিভারিরও সম্ভাবনা থাকে শেষের 3 মাসের ক্ষেত্রে। মাঝের 3 মাসটা তুলনামূলক সেফ। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে এই মাঝের 3 মাস অর্থাৎ তুলনামূলকভাবে সেফ পিরিয়ড এটা। শিশুর চোখের ভ্রূ, পাতা, চোখ, তোমার চোখের ভ্রূ, নখ, চুল এগুলো বিকশিত হয়, স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে, তখন সে হাত পায়ের সঞ্চালন শুরু করে, কখনো কোনো বৃদ্ধাঙ্গুলি মুখের মধ্যে গিয়ে চুষতে পারে। এই যে এই সময় শিশুর প্রায় 6 ইঞ্চি, মানে যে আমাদের যে রুলার স্কেল থাকে এরকম সাইজের হচ্ছে শিশুর সাইজ। এবং এর পরের মাসে দেখো, এই যে তোমার 5ম মাসের কথা বলছি আমরা, এই যে এখানে শিশুর মাথায় চুল গজায় এবং ত্বক এক ধরনের আবরণ দিয়ে আবৃত করতে শুরু করে, এটাকে বলে আমরা লানুগো। তোমরা খেয়াল করে দেখবে, সন্তান জন্মগ্রহণের পর তার উপরের স্কিন মনে হয় উঠে চলে যাচ্ছে, একেবারে ভিতর থেকে ফ্রেশ স্কিন বেরিয়ে আসছে। কারণ কি, ওই যে মায়ের গর্ভে টিকে থাকার জন্য তার ভেতরে উপর দিয়ে একটি আবরণ, নরম পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, সেটাকে বলি আমরা লানুগো। হ্যাঁ, তাহলে 5ম মাসের শেষের দিকে এই শিশুর অর্থাৎ এই ফিটাসের সাইজ প্রায় 10 ইঞ্চির মতো, এবং ওজন দেখো 1/2 পাউন্ড থেকে 1 পাউন্ডের মতো হয়ে যায়, প্রায় 1/2 কেজির মতো হয়ে যায় সাইজ, ওজন। 6ষ্ঠ মাসে কি, শিশুর ত্বক লালচে বর্ণ ধারণ করে এবং কুচকানো, এবং ত্বকে শিরা, উপশিরাগুলো দৃষ্টিগোচর হয়। তার ফিঙ্গারপ্রিন্ট, এই যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিলেই মোবাইল আনলক হয়ে যাচ্ছে, আমাদের মোবাইলের সিম কেনার সময় এই ফিঙ্গারপ্রিন্ট গুলো কিন্তু তার তৈরি হতে শুরু করে এবং চোখে পাতা খুলতে শুরু করে। এই সময় শিশুর যে হাইট, সেটা প্রায় 12 ইঞ্চির মতো, 1 ফিটের মতো হয়, এবং ওজন প্রায় 1 কেজির মতো, 2 পাউন্ডে 1 কেজির কাছাকাছি হয়, এরকম ওজন হয়ে যায় 6 মাসের শেষের দিকে। তাহলে আমাদের শেষের 3 মাস, এই 3 মাসে কিন্তু শুধু বৃদ্ধি হতে থাকে, কারণ যেটা বিকাশ সেটা কিন্তু প্রথম 3 মাসে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, দ্বিতীয় 3 মাসে তার বাকিগুলো তৈরি হয়, আর এই শেষের 3 মাসে বেশিরভাগই বৃদ্ধি হয়। এবং শিশুর দেহে এই সময় মায়ের দেহ থেকে খাদ্য নিয়ে কি হয়, এই যে 7ম মাসে দ্রব্য সঞ্চিত হতে থাকে, তার শ্রবণ অঙ্গ বিকশিত হয় এবং শিশু অবস্থান পরিবর্তন করে, সে কিন্তু শব্দ শুনতে পায়, আলোর প্রতি সাড়া প্রদান করে। হ্যাঁ, আমি একবার তোমাদের ডিসকভারি চ্যানেলে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে দেখানো হয়েছে একটা মা ওই যখন তার সন্তান গর্ভে ছিল তখন সে প্রচুর পরিমাণে গান শুনত।
এটা ডিসকভারির একটা তোমার ব্যাখ্যা। প্রচুর পরিমাণে গান শুনতো। সন্তান জন্মের পর ওই যে 7ম মাস থেকে তার কিন্তু কানের শ্রবণ অঙ্গ বিকশিত হচ্ছে, সে এত গান শুনতো যে তার সন্তান জন্মের পর খালি কান্নাকাটি করে। যদি সজোরে গান শোনানো হয়, গান বাজানো হয়, তখন সন্তান চুপ। চিন্তা করো। তাহলে ওই যে আমাদের ঈদে আমরা জানি যে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কি করেছিলেন, মাতৃগর্ভ থেকে কোরআনে হাফেজ হয়ে বেরিয়েছিলেন। কেন? তার মা তিনি যখন গর্ভে ছিলেন তিনি প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। যাই হোক, আমরা যে যে ধর্মে বিশ্বাসী, আমরা যদি সেই ধর্মীয় অনুশাসনগুলো গর্ভাবস্থায় মেনে চলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সন্তানের এই গর্ভকালীন সময় থেকেই সে কিন্তু সেই দিকেই তার ব্রেনটা কাজ করা শুরু করে। ওকে, যাই হোক, এরপরে 8ম মাসে যাই আমরা। দেখো, হ্যাঁ, 8ম মাসে কি হয়, শিশু দ্রুত বৃদ্ধি পায় এবং শিশু দেখতে শুনতে পায়। তার ফুসফুস ব্যতীত দেহের অন্যান্য অঙ্গগুলো প্রায় পূর্ণ বিকশিত হয়ে যায়। এ সময় শিশু প্রায় 18 ইঞ্চি মানে 1 হাত লম্বা হয়, ওজন প্রায় 5 পাউন্ড মানে প্রায় 2.25 থেকে 2.5 কেজির মতো হয়ে যায়। হ্যাঁ, আর 9ম মাসে তার যে শ্বাসক্রিয়ার যে ফুসফুস বিকাশ, আমরা তোমাদের শ্বাসক্রিয়া ও শ্বসন চ্যাপ্টারে বলেছিলাম যে একটি বিশেষ ধরনের পদার্থ ক্ষরিত হয়। কি সেটার নাম মনে আছে? সারফেক্সেলের সাথে মিল রেখে সারফেক্টেন্ট। হ্যাঁ, এই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় মূলত ফাইনালি, আগেই শুরু মানে 7ম মাসের পর থেকে একটু একটু করে ক্ষরিত হয়, কিন্তু 9ম মাসে এসে এটি পূর্ণভাবে বিকশিত হয় এবং এই সময় শিশু চোখ মিটমিট করে তাকায়, মাথা ঘুরায়, আঙ্গুল মুষ্টিবদ্ধ করে, আলো শব্দ বিভিন্ন স্পর্শের প্রতি সে মানে মনে হয় যেন মায়ের পেটের ভেতরে এসে একেবারে ফুটবল ক্রিকেট সবই হাত পা নাড়িয়ে খেলা শুরু করে দেয়। ঠিক আছে? তো এই সময় শিশু আকারে বৃদ্ধি পেয়ে প্রায় 20 ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, যেমন আমার মেয়ে জন্মের সময় তার ওজন ছিল 3 কেজি 300 গ্রাম, আমার মনে আছে এখন। এবং এই সময় ওই যে 9 মাস পার হয়ে গেলে তখন সে পৃথিবীতে আসার উপযোগী হয়। এখন যদি আমরা এটাকে একটা ছবির মাধ্যমে দেখো, এই যে 36 সপ্তাহ বা 40 সপ্তাহ পর্যন্ত এটিকে যদি আমরা দেখি, এই যে দেখো, এটা হচ্ছে প্রথম 3 সপ্তাহে এরকম হয়। তারপরে ফিটাস মানে এটা প্রথম মাসে 3 মাস 3 সপ্তাহে, এরপর 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ, এইরকম করতে করতে ফিটাস 36 সপ্তাহ যখন হয়, তখন এই যে ভূমিষ্ঠ হওয়ার উপযোগী হিসেবে মানে পৃথিবীতে আসার জন্য সেই যে প্রস্তুতি নেওয়া, আমরা সবাই যে কাজটি করেছি, হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ ভ্রূণের সপ্তাহে সপ্তাহে কিভাবে বিকশিত হয় সেটি আমরা এখানে এক নজরে দেখতে পাচ্ছি। এখন আসি আমরা 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে গ্যাস্ট্রুলেশনের ফলে যে 3টা লেয়ার তৈরি হয়, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এই লেয়ারগুলো অর্থাৎ ভ্রূণীয় স্তরগুলো বিকাশের মাধ্যমেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়। তাহলে কোনটার মাধ্যমে কি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় আমরা যদি এইটা একটু এক নজরে দেখি, দেখো, যেমন এক্টোডার্ম থেকে দেহের বাইরের আবরণ এপিডার্মিস এবং এখান থেকে যে অঙ্গগুলো যেমন চুল, নখ, এগুলো তৈরি হয় আমাদের। তোমাদের কোনো কোনো বইতে দেখবে যে চুল, নখ, শিং, হ্যাঁ, শিং তো আর মানুষের হয় না, গরু ছাগলের হয়, সেক্ষেত্রে ওই কথাগুলো উল্লেখ আছে। এছাড়াও ত্বকীয় গ্রন্থি যেমন ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি, এই যে এখানে তেল বের হয়, দেহের বিভিন্ন জায়গাতে ঘাম নির্গত হয়, এগুলোকে বলি আমরা ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি। এছাড়াও আমাদের সমগ্র স্নায়ুতন্ত্র যেমন আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, সুষমা কাণ্ড, তারপরে আমাদের যে কর্টিক স্নায়ু, সুষমা স্নায়ু, যেটা আমরা পড়েছি 8ম অধ্যায়ে, হ্যাঁ, তো এই কর্টিক স্নায়ু, সুষমা স্নায়ু, ব্রেন সবগুলো, এছাড়া আমাদের সংবেদী অঙ্গ যেমন চোখ, অন্তঃকর্ণ, এছাড়াও নাকের যে মিউকাস ঝিল্লি যেখান থেকে আমাদের ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে যায়, মনে পড়েছিল। তো এগুলো সবই আমাদের এক্টোডার্ম থেকে তৈরি হয়। এবারে আসি আমরা মেসোডার্মের কথায়। মেসোডার্ম মানে মধ্যস্তর, যেটা ভ্রূণের, এখান থেকে মূলত মানব দেহের কঙ্কাল তন্ত্র তৈরি হয়। এছাড়াও রক্ত সংবহন তন্ত্র যেমন রক্তনালিকা, হৃৎপিণ্ড, লসিকা নালী অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটাকে আমরা এক কথায় বলে থাকি। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই উপাদানগুলো এখান থেকেই তৈরি হয়। তারপরে রেচন তন্ত্র বলতে আমাদের যেটা বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য দেহের বাইরে থেকে
নির্গত করে দেয়। আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছি, ষষ্ঠ না পঞ্চম অধ্যায়ে পড়েছি। হ্যাঁ, এছাড়াও প্রজনন তন্ত্র অর্থাৎ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে উপাদানগুলো, এগুলো মূলত এই মেসোডার্ম থেকেই তৈরি হয়, ভ্রূণীয় মেসোডার্ম। মেদ কলা, যোজক কলা, পেশি, এগুলো কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। আমরা সপ্তম অধ্যায়ে হ্যাঁ আমি অনলাইন ক্লাস নিয়েছি তোমাদের ওটার উপরে, সেখানে আমরা বলেছিলাম যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়, কঙ্কালের ক্ষেত্রেও পেশির ক্ষেত্রেও, কারণ ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি এবং কঙ্কাল এগুলো তৈরি হয়। এখন আমরা আসি এন্ডোডার্ম, অন্তঃত্বক বা ভ্রূণের যে ভেতরের স্তর। হ্যাঁ, এই ভেতরের স্তর থেকে কি কি তৈরি হয় দেখো, রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র, তারপরে আমাদের যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড, থাইমাস যে গ্ল্যান্ড, হ্যাঁ সেটিও আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হচ্ছে। তারপরে আমাদের শ্রবণ নালী, আমাদের মধ্যকর্ণ, হ্যাঁ শ্রবণের নালী, মধ্যকর্ণ, এটিও আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তারপরে পৌষ্টিক নালীর আবরণ, আমাদের যে একেবারে মুখবিবর থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত যে পৌষ্টিক নালী, হ্যাঁ এই পৌষ্টিক নালীর আবরণ কিন্তু এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তারপরে মূত্রথলি, মূত্রনালী, হ্যাঁ ইউরিনারি ব্লাডার, এগুলো আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তো এই যে আমরা তিনটে স্তর, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মের কথা বললাম, আমরা যদি একটা টেবিলে এটাকে দেখতে চাই, আমরা অনেকটা এই সময় এরকম ভাবে ওই কথাগুলোই আমরা সুন্দর করে এখানে ব্যাখ্যা করতে পারি। যদি তোমার কাছ থেকে আমি এটা হোমওয়ার্ক চাইবো, তাই না? হ্যাঁ, তাহলে এভাবে সুন্দর করে তুমি এগুলোকে ব্যাখ্যা করবে। ওকে, এখন আসি আমরা গর্ভাবস্থা ও পরিচর্যা, অর্থাৎ গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের কি কি পরিচর্যা দরকার এবং তার গর্ভাবস্থার কি কি সেবা দরকার আমাদের, সেগুলো নিয়ে এই টপিকের আলোচনা। অর্থাৎ নিয়মানুযায়ী গর্ভবতী নারীকে পরীক্ষা করা এবং বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া, এই যে পরিচর্যা, এগুলোকে আমরা সব ভাষায় বলি গর্ভাবস্থায় পরিচর্যা। তো গর্ভবতী মায়ের কি কি পরিচর্যা করতে হয়, এটা তোমরা কম বেশি সবাই জানো। তারপরেও কিছু কিছু বিষয় যেগুলো হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন খাবার পুষ্টি, এটা তো সবাই জানে যে গর্ভবতী মায়ের প্রতিদিন অনেক ভালো ভালো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। ভালো ভালো বলতে মানে একেবারে খাওয়ালেই তোমার মাছ মাংস খেয়ে যাবে তা নয়, শাকসবজিও তাকে খেতে হবে, সুষম সহজপাচ্য এবং সঠিক পরিমাণ আহার করতে হবে। খালি পেট ভরে ভাত খেলেও হবে, তাকে মানে শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য যেটা ব্যালেন্সড ডায়েট, সেটা তাকে গ্রহণ করতে হবে। যেমন 1 টুকরা মাছ, 2-1 টুকরা মাংস, প্রচুর পরিমাণে শাকসবজি, তারপরে 1টা করে ডিম, প্রায় 1 লিটার দুধ, কোন কোন জায়গায় এরকম কথা বলা আছে। এইভাবে তাকে নিয়মিত খাবার দিতে হবে। এবং গর্ভাবস্থায় এত খাবার খেলে ওজন বেড়ে যাবে এই চিন্তা করা যাবে না, গর্ভাবস্থায় এমনি 10-12 কেজি ওজন বেড়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে শাকসবজির কথা বললাম, কারণ কি তার কোষ্ঠকাঠিন্যের ভাব থাকে, হ্যাঁ কনস্টিপেশন হয়, এইটা থেকে পরিত্রাণের জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হয়। দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে এই সময়, বিশেষ করে বেশি বয়সী যারা গর্ভবতী হয়, কেউ কেউ দাঁতের ব্যথায় দাঁত তোলা, এই থেকে কিন্তু তাদেরকে বিরত থাকতে হবে। এই প্রসঙ্গগুলো আমরা বিভিন্নভাবে এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি আর কি। আরেকটি হচ্ছে, প্রথম যখন কেউ গর্ভধারণ করে, অর্থাৎ একটা নারী সন্তান জন্মদানের পর কিন্তু তাকে তার সন্তানকে ফিডিং করতে হবে, এটা কিন্তু তার অন্যতম দায়িত্ব। তো ফিডিং এর জন্য যেটি হয়, প্রথম সন্তান যখন হয় তখন তার স্তনবৃন্তটা ভেতরে প্রবেশ করে থাকে, সেটিকে আস্তে আস্তে, অর্থাৎ প্রসবের পর যেন সন্তানকে স্তনদান করার সমস্যা না হয়, সেই জন্য স্তনবৃন্ত ভেতরে ঢুকে থাকলে সেটিকে উঠানোর চেষ্টা করতে হয়। তারপরে বিশ্রাম এবং নিদ্রা, গর্ভাবস্থায় নিয়মিত বিশ্রাম দরকার এবং দুপুরে 2 ঘন্টা, রাত্রে 8 ঘন্টা, এভাবে কিন্তু তার বিশ্রাম, ঘুমানো দরকার। স্বাভাবিক কাজকর্মে খুব একটা বাধা নেই, তবে তাকে ভারী কাজকর্ম, বিশেষ করে ভারী পানির বালতি বা টিউবওয়েলের জোরে চাপ দেওয়া, এই জায়গাগুলোতে হঠাৎ করে তার ওই এন্ডোমেট্রিয়ামে চাপ পড়ে গর্ভপাত হয়ে যেতে পারে, যেটাকে আমরা অ্যাবর্শন বলি মেডিকেল টার্মে। হ্যাঁ, এরপরে তার ত্বকের যত্ন। গর্ভাবস্থায় যখন অনেক একেবারে শেষের দিকে, মানে লাস্ট ট্রাইমেস্টার, শেষের 3 মাসের সময় দিয়ে কি হয়, তলপেটে প্রচুর পরিমাণে চাপ পড়ে। এখন মনে করো তলপেটে এরকম নখ দিয়ে আঁচড় দিচ্ছে, চিলকাচ্ছে, তাতে করে তার কিন্তু ওইখানে একটা পারফোরেশন হয়ে যেতে পারে, মানে ছিঁড়ে যেতে পারে, ত্বক বিদীর্ণ হয়ে যেতে পারে, আঁচড়ানো উচিত নয়, এই জন্য এখানে খুব বেশি সরে যায়। ঠিক আছে,
গোসল, নিয়মিত গোসল করতে হবে। এটা তো সবার জন্যই বলি আমরা, নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এগুলোর দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক পরিচ্ছদ, গর্ভাবস্থায় তো সবাই ঢিলাঢালা পোশাকের ব্যাপারে পরামর্শ দেয় এবং মেয়েরা পরেও তাই, ম্যাক্সি ট্যাক্সি এগুলো বেশি পরে, ঢিলাঢালা পোশাক পরে। ভ্রমণ, হ্যাঁ, ঝাঁকুনিযুক্ত ভ্রমণ, বিশেষ করে বাস ভ্রমণ একেবারেই করা উচিত না। কারণ কি, বাসে ভ্রমণ করতে গেলে প্রচুর ঝাঁকুনি হয় এবং এই ঝাঁকুনিতে ফিটাসের ক্ষতি হতে পারে। ঠিক আছে। আর এই যে প্রথম 3 মাস এবং শেষের 2 মাস, আমি শুরুতে বলেছিলাম যে ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টার, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। এই সময়টা যেন ঝাঁকিযুক্ত ভ্রমণ একেবারেই না করে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটি হচ্ছে যৌন সহবাস, অর্থাৎ স্বামী স্ত্রী পরস্পর মিলনে এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। প্রথম 3 মাস এবং শেষ 1.5 মাস যৌন মিলন থেকে বিরত থাকতে পারলে ভালো হয়, কারণ তাতে করে তার গর্ভজাত সন্তানের যে ক্ষতি, সেটি থেকে কিন্তু তাকে রক্ষা করা যায়। হঠাৎ করে চাপের কারণে সন্তানের কিন্তু দেহে এই ধরনের ক্ষতি হতে পারে। আর টিকা, গর্ভাবস্থায় 5ম এবং 6ষ্ঠ মাসে টিটি টিকা যেটাকে বলি আমরা, হ্যাঁ, এই টিকা নেওয়া হয় এবং এতে শুধু মাই নয়, নবজাত শিশু 1.5 মাস থেকে এই যে পরের সময়টা দেখা যায় যে এই রোগ থেকে সে মুক্ত থাকছে। হ্যাঁ হ্যাঁ, গর্ভনিরোধ পদ্ধতি ও পরিবার পরিকল্পনা। আসলে যখন কেউ সন্তান গ্রহণের জন্য প্রস্তুত নয়, সে অবস্থায় আবার এমনও হতে পারে যে আমার 2টো সন্তান হয়ে গেছে, আমি আর 3য় সন্তান নিতে চাচ্ছি না, বা কারো একটি সন্তানের বয়স 1.5 থেকে 2 মাস, এই অবস্থায় যদি সে আবারও গর্ভবতী হয়, তাহলে তার জন্য এই সন্তান বা পরের যে আগত সন্তান, তার জন্য অনাগত সন্তান, তার জন্য তো এটি অনাকাঙ্ক্ষিত। এই জন্য এই প্রাকৃতিক, রাসায়নিক বা যান্ত্রিক উপায়ে শুক্রাণু ডিম্বাণুর মিলন তথা নিষেক বাধাগ্রস্ত করার মাধ্যমে যে অনাকাঙ্ক্ষিত সন্তান জন্ম দেওয়া রোধ করার যে পদ্ধতি, সেটিকে বলি আমরা গর্ভনিরোধ পদ্ধতি। তো গর্ভনিরোধ পদ্ধতিকে আমরা 2টো শ্রেণীভুক্ত করতে পারি। একটি হচ্ছে অস্থায়ী পদ্ধতি, অর্থাৎ মহিলাদের জন্য যেমন পিল, হ্যাঁ, স্বল্পমেয়াদী কিছু ব্যবস্থা, পিল, ফেনা, ফোম, শুক্রনাশক, জেলি, ইনজেকশন, পুরুষের জন্য কন্ডোমের ব্যবহার, এগুলোকে বলি আমরা অস্থায়ী পদ্ধতি। অর্থাৎ এখানে অস্থায়ীভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বাধাগ্রস্ত করা হয়। যখন সেগুলো থেকে আবার বিরত থাকা যায়, পুনরায় আবার শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে বা নিষেকের মাধ্যমে পুনরায় সন্তান ধারণের সক্ষমতা থাকে। এটি হচ্ছে অস্থায়ী পদ্ধতি, আমি এত বিস্তারিত আর বললাম না। এরপরে যদি স্থায়ী পদ্ধতির কথা বলি, এখানে কখন স্থায়ী পদ্ধতি, যখন দেখা যাবে যে ওই দম্পতি তার পরবর্তী জীবনে আর সন্তান নিতে চায় না, তখন তাকে 2টো পদ্ধতি করা হয়, অর্থাৎ একেবারে পুরোপুরি বন্ধাকরণ করা, যেটাকে আমরা বলি বাংলায়। ঠিক আছে, এটাকে দুরকম। এখন একজন ছেলে মানুষকে যদি বন্ধা করা হয়, তখন সেটা একটি হতে পারে, আবার মেয়েদের ক্ষেত্রেও একটি হতে পারে। তো ছেলেদের এই বন্ধাকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলি আমরা ভ্যাসেক্টমি। অর্থাৎ পুরুষের শুক্রাশয় থেকে যে শুক্র নালিকাটা, ফার্স্ট ডিফারেন্স যেটা, হ্যাঁ, এইটিকে কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু আর বাইরে বেরিয়ে আসতে না পারে। এই প্রক্রিয়াকে বলি আমরা ভ্যাসেক্টমি। ওকে, ঠিক এর বিকল্প একটি রয়েছে মেয়েদের জন্য, যেটাকে বলি আমরা টিউবেক্টমি। এটির আরেক নাম হচ্ছে লাইগেশন। এই পদ্ধতিতে মেয়েদের যে উভয় ডিম্বাণু নালী রয়েছে, ডিম্বনালী, এই ফেলোপিয়ান নালী বা ডিম্বনালীর অংশ কেটে বেঁধে দেওয়া হয় যাতে ওর ভেতরে কোনো শুক্রাণু আর প্রবেশ করতে না পারে। শুক্রাণু যদি প্রবেশ না করতে পারে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে না, নিষেক হবে না, সন্তানও জন্ম লাভ করবে না। এবং এটি একবার করলে পুনরায় কিন্তু আর সন্তান জন্মদানের ক্ষমতা ফিরে পায় না। এই জন্য এই স্থায়ী পদ্ধতি গ্রহণের আগে অবশ্যই তাকে চিন্তা ভাবনা করেই করা উচিত, ভ্যাসেক্টমি এবং টিউবেক্টমির ক্ষেত্রে। পরিবার পরিকল্পনা, আসলে আমরা এতক্ষণ যা কিছু বলছিলাম, এটি কিন্তু পরিবার পরিকল্পনা বা পরিকল্পিত পরিবারের জন্য। এখানে একটা ছোট্ট কথা বলে শেষ করবো পরিবার পরিকল্পনা সম্পর্কে, যে এক কথায় জন্ম নিয়ন্ত্রণকে বলা হয়। যেমন একটা নিঃসন্তান দম্পতি, তার জন্য চিকিৎসা দিয়ে একটা সন্তান জন্মদানের জন্য তাকে যে হেল্প করা, সেটাও কিন্তু এক ধরনের পরিবার পরিকল্পনা, নাহলে তো তার বংশের পরবর্তী কেউ থাকলো না। আবার একটা পরিবারে একেবারে একটা পর একটা হয়ে যাচ্ছে, একেবারে সিরিয়ালি, এইভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সিরিয়ালি সন্তান আছে, সেটাও কিন্তু ওই পরিবারের জন্য খুব একটা ভালো সুফল বয়ে আনে না। তো এই পদ্ধতিটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে যাদের সন্তান নাই তাদেরকে সন্তান
লাভে সহায়তা করা, আবার যাদের অনেক সন্তান হয়ে যাচ্ছে তারা যেন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই পদ্ধতিটাই হচ্ছে পরিকল্পিত পরিবার বা পরিবার পরিকল্পনা। ওকে, এটি যেমন আমাদের অর্থনৈতিক ভিতকে মজবুত করে, অপরদিকে শিশু পিতামাতার স্বাস্থ্য অটুট রাখে, সামাজিক পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতা, শিক্ষা, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এটি কিন্তু একটি বিশেষ দিক। এজন্য পরিবার পরিকল্পনার গুরুত্ব অনেক অনেক বেশি আছে। অনেক কথা হয়ে গেল, আমরা এখন শেষের দিকে চলে এসেছি। বাড়ির কাজ দিয়েই আমি তোমাদের আজকে বিদায় নেব। বাড়ির কাজ কি হতে পারে? ইমপ্ল্যান্টেশন, যেটি আমরা পড়লাম শুরুতে, সেটি একটি চিত্রের মাধ্যমে তোমরা সুন্দর করে উপস্থাপন করবে। তারপরে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি, ওই যে আমি একটি ছক করে দেখালাম, হ্যাঁ, সেটি সুন্দর করে লিখে দেখাবে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি। আর গর্ভনিরোধের যে পদ্ধতি, স্থায়ী অস্থায়ী পদ্ধতিগুলো আমরা উল্লেখ করলাম, এটি অনেক সময় পরীক্ষায় আসে, এইটা তোমরা একটা তালিকা প্রস্তুত করবে, পদ্ধতিগুলো উল্লেখ করবে। হ্যাঁ, তো শেষের কথা, শেষের স্লাইড, হ্যাঁ, শেষের কথা কি? ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো, এই উপদেশগুলো তো আমরা দিয়ে যাই। তবে দেখো, শুধু উপদেশ দেওয়ার মধ্যে নয়, তোমরা যেন এগুলো পালন করো। পালন করলে তোমাদের নিজেদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা বড় গর্ব করে বলতে পারবো আমার অমুক স্টুডেন্ট অমুক জায়গায় ভালো কিছু করছে, আর সেটাতে তোমার যেমন লাভ, তোমার পরিবারের লাভ, আমার লাভকে আমি গর্ব করে বলতে পারবো। তুমি যদি ভালো কিছু না করো, আমার বেতন 2 টাকা কমবে না, ঠিক আছে? কিন্তু তোমার অবস্থান ঠিক করতে, সুদৃঢ় করতে তোমাকে কিন্তু এটি করতে হবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।